সবাইকে স্বাগত আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। স্ক্রিনে প্রতি 5 সেকেন্ডে বদলে যাওয়া এই তথ্যগুলোর দিকে কিন্তু কড়া নজর রাখবেন, কারণ আজ আমরা একদম দ্রুত গতিতে ডিকোড করতে চলেছি 2026 সালের পশ্চিমবঙ্গ সরকারের একটি বহুচর্চিত প্রস্তাবিত মন্ত্রিসভার সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। শুরুতেই চমকে দেওয়ার মতো একটা সংখ্যা দিয়ে আলোচনা শুরু করা যাক। 31, হ্যাঁ ঠিক 31 জন হেভিওয়েট মন্ত্রী এবং তাদের জন্য বরাদ্দ দপ্তরের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই সুবিশাল প্রশাসনিক কাঠামো। চলুন গভীরে গিয়ে দেখা যাক। প্রথমেই আমরা নজর দেব একদম শীর্ষ নেতৃত্ব এবং বিধানসভার মূল কাঠামোর দিকে। বিধানসভা পরিচালনার একদম কেন্দ্রবিন্দুতে অর্থাৎ স্পিকার হিসেবে আমরা দেখতে পাচ্ছি রাহুল সিনহাকে, আর ঠিক তার পাশেই উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার হিসেবে তাকে কড়া সহযোগিতা করবেন তাপস রায়। বেশ ইন্টারেস্টিং একটা জুটি, তাই না? এবার আসা যাক ক্ষমতার মূল ভরকেন্দ্রে। প্রস্তাবিত ওই মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকছেন শুভেন্দু অধিকারী। খেয়াল করে দেখুন, স্বরাষ্ট্র, ভূমি আর প্রশাসনিক সংস্কারের মতো রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি স্তম্ভের নিয়ন্ত্রণ কিন্তু তিনি নিজের হাতেই রাখছেন, অর্থাৎ পুরো কন্ট্রোলটাই থাকছে একেবারে সেন্ট্রালাইজড। ঠিক এর পরের স্তরেই কিন্তু একটা দারুণ ডাইনামিক বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। দুজন উপমুখ্যমন্ত্রীর মধ্যে কাজের ভাগটা দেখুন। দিলীপ ঘোষের ফোকাস পুরোপুরি গ্রামীণ এবং পশ্চিমাঞ্চলের উন্নয়নে। অন্যদিকে অপর উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প, বাণিজ্য আর আইটির মতো আধুনিক সেক্টরগুলোর, মানে গ্রাম আর শহরের একটা দারুণ ব্যালেন্স করার চেষ্টা। শীর্ষ নেতৃত্বের পর এবার আমরা সরাসরি চলে যাব রাজ্যের মূল চালিকা শক্তি, অর্থ, প্রশাসন এবং আইন বিভাগের দিকে। এই তালিকাটা একটু মন দিয়ে দেখুন। রাজ্যের একদম কোর ফাংশনগুলো দারুণভাবে ভাগ করা হয়েছে। একদিকে কৌস্তব বাগচি সামলাচ্ছেন আইন ও বিচার বিভাগ, অন্যদিকে রেখা পাত্রের কাঁধে থাকছে বিপর্যয় মোকাবেলা ও দমকলের মতো অত্যন্ত ক্রুশিয়াল দায়িত্ব, আর সজল ঘোষকে দেওয়া হয়েছে কারা প্রশাসনের ভার। তবে এই পুরো কাঠামোর মধ্যে সবচেয়ে নজরকাড়া বিষয় হল রাজ্যের অর্থনীতি। লক্ষ্য করুন, স্বপন দাশগুপ্তের হাতে কিন্তু শুধু অর্থ দপ্তর নয়, বরং পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরও তুলে দেওয়া হয়েছে। এর মানে হল রাজ্যের পুরো অর্থনৈতিক কৌশলটাকে একটি মাত্র ছাতার তলায় কেন্দ্রীভূত করা হয়েছে। অর্থনীতির পর আমাদের পরবর্তী ফোকাস রাজ্যের সোশ্যাল সার্ভিস, অর্থাৎ জনকল্যাণ, স্বাস্থ্য এবং শিক্ষা খাত। এখানে স্বাস্থ্য খাতের একেবারে ফ্রন্টলাইনে রয়েছেন ডক্টর ইন্দ্রনীল খা, আর শিক্ষার ক্ষেত্রে একটা বড় দিক হল সমস্ত স্তরের শিক্ষা দপ্তরের হ্রাস থাকছে শঙ্কর ঘোষের হাতে। পাশাপাশি নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো ইন্টিগ্রেট করা হয়েছে চন্দনা বাউরির অধীনে। রাজ্যের ডেমোগ্রাফি কল্যাণের দিকটিও কিন্তু বেশ নিখুঁতভাবে সাজানো। অনগ্রসর শ্রেণী কল্যাণে মামনি বাউরি, উপজাতি উন্নয়নে ক্ষুদিরাম টুডু আর সংখ্যালঘু বিষয়ক দপ্তরে ভরত কুমার ঝাওয়ার। একদম টার্গেটেড কাজের জন্য আলাদা আলাদা মুখ। এই কাঠামোগত বিভাজনের পেছনের কৌশলটা বেশ পরিষ্কার। উদ্দেশ্য একটাই, প্রতিটি নির্দিষ্ট জনগোষ্ঠী যেন প্রশাসনে আলাদা ও ডেডিকেটেড মনোযোগ পায়, আর কাজের ক্ষেত্রে যাতে কোনো ওভারল্যাপ বা জটিলতা তৈরি না হয়। এবার একটু গিয়ার শিফট করে নজর দেওয়া যাক রাজ্যের ফিজিক্যাল গ্রোথ, অর্থাৎ পরিকাঠামো, শিল্প এবং পরিবহনের দিকে। ভারী পরিকাঠামোর ম্যাপটা এখানে খুব স্পষ্ট। দিব্যেন্দু অধিকারী সামলাচ্ছেন পরিবহন ও সেচ ব্যবস্থার মতো বড় দায়িত্ব, আর নগর উন্নয়ন এবং আবাসনের স্টিয়ারিং থাকছে রূপা গাঙ্গুলির হাতে। সাথে চন্দ্রশেখর ব্যানার্জি আর হরিকৃষ্ণ বেরাকে দেওয়া হয়েছে যথাক্রমে পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরির দায়িত্ব। শিল্পের চাকা ঘোরাতে তো পাওয়ার দরকার, তাই না? আর সেই বিদ্যুতের দায়িত্বেই আছেন লক্ষণচন্দ্র ঘড়ুই। অন্যদিকে অজয় কুমার পোদ্দারকে দেওয়া হয়েছে এমএসএমই এবং শ্রম দপ্তর, আর পীয়ূষ কানোদিয়া দেখছেন বিজ্ঞান এবং স্কিল ডেভেলপমেন্ট। এই প্রশাসনিক ডিজাইনটা সত্যি নজর কাড়ার মতো, কারণ একদিকে যেমন বৃহৎ পরিকাঠামো আর নগর উন্নয়ন হচ্ছে, ঠিক তার সাথেই কিন্তু তৃণমূল স্তরের কারিগরি দক্ষতা এবং ক্ষুদ্র শিল্পের বিকাশকে দারুণভাবে একই সূত্রে বেঁধে দেওয়া হয়েছে। শিল্পের পর এবার আমরা ফিরে তাকাবো বাংলার অর্থনীতির আদি মেরুদণ্ড, অর্থাৎ কৃষি এবং প্রাকৃতিক সম্পদের দিকে। কৃষিক্ষেত্রের একদম কেন্দ্রে রয়েছেন কৌশিক চৌধুরী, আর এই পুরো ইকোসিস্টেমটাকে সম্পূর্ণ করতে প্রাণী সম্পদ বিকাশের শুক্র মুন্ডা এবং রাজ্যের বিশাল মৎস্য খাতের দায়িত্বে নিয়ে আসা হয়েছে সুমন্ত মণ্ডলকে। এই অ্যাগ্রিকালচারাল ব্লকটাকে আরও নিপুণভাবে সাজানো হয়েছে। অমিয় কিস্কুর হাতে পরিবেশ ও বন, গোপালচন্দ্র সাহার দায়িত্বে খাদ্য প্রক্রিয়াকরণ এবং শঙ্কর চট্টোপাধ্যায় নিশ্চিত করবেন উপভোক্তা বিষয়ক ও খাদ্য সরবরাহ। সাথে সুব্রত কবিরালের হাতে থাকছে সমবায়ের ভার। আমাদের বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে আমরা দেখব অত্যন্ত স্পেসিফিক আঞ্চলিক উন্নয়ন, সংস্কৃতি এবং যুব বিষয়ক দপ্তরগুলোকে। খেয়াল করে দেখুন,
উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আলাদা করে স্পেশালাইজড দায়িত্ব দেওয়া হয়েছে নিশীথ প্রামাণিককে। পর্যটন আর সংস্কৃতি দপ্তরের হাল ধরেছেন ধ্রুব সাহা এবং সবশেষে যুব পরিষেবা ও ক্রিয়া দপ্তরের একেবারে ফ্রন্টলাইনে রয়েছেন অশোক ডিন্ডা। এখানে একটা বিষয় খুব পরিষ্কার, শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য আস্ত একটা দফতর ডেডিকেট করা প্রমাণ করে একেবারে লোকাল লেভেলে একটা স্পেসিফিক এবং শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেটিভ ফোকাস তৈরি করার সুনির্দিষ্ট কৌশল নেওয়া হয়েছে। এতক্ষণ ধরে আমরা যা দেখলাম সেটা যদি একটু সামারাইজ করি, মুখ্যমন্ত্রী নিজের হাতে অনেক ক্ষমতা কেন্দ্রীভূত রাখলেও গ্রামীণ আর শিল্প খাতের জন্য একদম হাইপার স্পেশালাইজড উইং তৈরি করা হয়েছে, অর্থাৎ সেন্ট্রাল লিডারশিপের সাথে স্পেশালাইজড কাজের একটা অসাধারণ ব্যালেন্স। পুরো প্রশাসনিক ব্লুপ্রিন্টটা তো আমরা বিস্তারিত দেখলাম, কিন্তু সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, দপ্তরের এই সুনির্দিষ্ট এবং স্পেশালাইজড বন্টন কে আগামী 2026 সালে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে সত্যি মসৃণ আর কার্যকরী করে তুলতে পারবে? এই কাঠামোগত বিভাজন কতটা গেম চেঞ্জার হতে পারে তার উত্তর ভবিষ্যতই দেবে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।